হবে, নয়তো কারো কাছে ধার করতে হবে। আমাদের সেই জায়গাটা কিন্তু আজকে চিন্তা দূর করে দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ এই স্বাস্থ্যসাথী কার্ড থাকলে আমরা পশ্চিমবঙ্গের যে কোনো একটি বড় জায়গায়, যেখানে শিল্পপতিরা বা যারা পয়সাওয়ালা মানুষ তারা চিকিৎসা করতে পারে। আজকে আমরা সাধারণ মানুষও যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে, আমরা বেলভিউ থেকে শুরু করে, ফর্টিস থেকে শুরু করে, নারায়ণা থেকে শুরু করে বিভিন্ন যত কলকাতায় বড় বড় নার্সিংহোম আছে, আমরা সব জায়গায় গিয়ে ভর্তি হতে পারি। কারণ আমাদের এই স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, যে কার্ডের মধ্যে 5 লক্ষ টাকা পর্যন্ত আমাদের সাপোর্ট আছে। সেই 5 লক্ষ টাকা দিয়ে আমরা চিকিৎসা করাতে পারি। যদি আমাদের এই স্বাস্থ্যসাথী কার্ড না থাকতো, তাহলে কি আমাদের ভরসা হতো বা আমাদের ভাবনা চিন্তা হতো যে আমি ওই জায়গায় যাব, ওখানে গিয়ে ভর্তি করাবো আমার মাকে বা বোনকে বা ভাইকে, যাকে হোক, যদি অসুস্থ হয়ে পড়ে? এটা আমরা ভাবতে পারতাম? এটা সম্ভব হয়েছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে। ওনার চিন্তা ভাবনা থেকেই এগুলো বেরিয়েছে। তাই উনি ভাবনা চিন্তা করেছেন যে মানুষের জন্য কিভাবে কাজ করা যায়। আজকে আপনারা দেখুন তো, বিনা পয়সায় আমরা যে রেশন পাচ্ছি, আপনারা ভাবতে পারেন আগে কখনো পেয়েছেন? আগে তো বহু সরকার আমাদের এখানে রাজত্ব করে গেছে। কার মাথায় এই ভাবনা চিন্তা ছিল? আজকে মা বোনেরা বাড়িতে কত চিন্তা থেকে মুক্ত হয়েছে এই বিনা পয়সায় রেশনের জন্য। আগে আমরা যখন রেশন তুলতে যেতাম রেশন দোকানে, তখন আমাদের পয়সা দিতে হতো। আমাদের ব্যাগটা হাতে করে 5 বার ভাবতাম, তাই তো আরও 10টা টাকা হলে তবে আমি রেশন দোকানে যেতে পারবো, আমার রেশনটা সংগ্রহ করতে পারবো রেশন দোকান থেকে। কিন্তু আজকে সেই চিন্তা থেকে আপনারা মুক্তি পেয়েছেন। রেশন তো বিনা পয়সায় পাচ্ছেন এবং রেশনটা আপনার দুয়ারে পৌঁছে যাচ্ছে। এই হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার সবসময় সাধারণ মানুষের জন্য চিন্তা আছে। সেই চিন্তা ভাবনা থেকেই উনি এই ভাবনা চিন্তাগুলো করেছেন। মানুষের মধ্যে কি করে পরিষেবাগুলো পৌঁছে দেওয়া যায়, মানুষ কি করে শান্তিতে বসবাস করতে পারে, মানুষ কি করে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। আপনারা জানেন বিভিন্ন চিন্তা ভাবনা উনি করছেন। বিগত দিনে মমতা বন্দ্যোপাধ্যায় আমদাদে এসেছিলেন, উনি ওখানে বলে গেছেন যে এই লক্ষ্মীর ভাণ্ডার আগামী দিন আরও 1000 টাকা বাড়িয়ে 2000 টাকা করার চিন্তা ভাবনা করছেন। এখনই হয়তো হচ্ছে না, কিন্তু আগামী বিধানসভার পরে উনি বলছেন যে আমি চিন্তা ভাবনা করছি যাতে আরও 1000 টাকা এই লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে দেওয়া যায়। আজকে আপনাদের ভাবতে হবে যে আমাদের মুখ্যমন্ত্রী মানুষের জন্য কিভাবে চিন্তা করেন, মানুষের দুর্দশা যাতে মেটে, মানুষের যাতে গরিবের হাত থেকে রক্ষা পায়। আমাদের আগেকার দিনের সরকার, কংগ্রেস সরকার বলতেন যে গরিবি হাটাও, গরিবি হাটাও। তারা কি সত্যিকারের গরিবি হাটাও ভাবনা চিন্তা করেছিলেন, না গরিবের জন্য সুচিন্তিত মনোভাব পোষণ করেছিলেন? করেননি। আজকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য, গরিব খেটে খাওয়া মানুষের জন্য, এই যে দৈনন্দিন জীবনে মানুষ যারা কষ্ট করে দিন যাপন করেন তাদের পাশে দাঁড়িয়ে তাদের সুখ দুঃখের সাথী হয়ে আজকে তিনি এগিয়ে চলেছেন এবং সারা দেশকে এগিয়ে নিয়ে চলেছেন। এইগুলো আমাদের ভাবতে হবে। আজকে শিক্ষাশ্রী থেকে, কন্যাশ্রী থেকে, যুবশ্রী থেকে, সবুজ সাথী সাইকেল থেকে সমস্ত কিছু ভাবনা চিন্তা উনি করে চলেছেন। আজকে শিক্ষাশ্রী যে ব্যাপারটা আছে, আপনারা জানেন আমাদের হয়তো এলাকায় কোনো গরিব মানুষ, গরিব ছেলে যদি ভালো লেখাপড়া শেখে, তার যদি ব্রেন ভালো হয়, সে টাকার জন্যে উচ্চশিক্ষায় যেতে পারে না। আমাদের সরকার তার জন্যে চিন্তা ভাবনা করে রেখেছেন, 10 লক্ষ টাকা ব্যাংক লোন দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন এবং সেই 10 লক্ষ টাকা যে ব্যাংক লোন দেওয়া হবে তার মিনিমাম একটা ইন্টারেস্ট 3% ইন্টারেস্ট 10 বছর ধরে সে শোধ করতে পারে, আস্তে 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 করে। এই টাকাটা যদি সে এককালীন পায়, সে ইঞ্জিনিয়ারিং হোক, ডাক্তারি হোক, যে কোনো জায়গায় সে পৌঁছতে পারে তার উচ্চশিক্ষা লাভের জন্য। এই সমস্ত ভাবনা চিন্তা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে চলেছেন। আজকে আপনারা দেখেছেন ছোট ছোট বাচ্চারা কি সুন্দরভাবে তারা স্কুলে যায়, জামা প্যান্টকে গুঁজে, জুতো জামা পরে, পিঠে ব্যাগ নিয়ে তারা স্কুলে যাচ্ছে। আমরা বিগত দিনে কি দেখেছি? যখন আমরা দেখেছি 35 বছর রাজত্ব করে সিপিএম করে চলে গেল, সেই সময়কার ছাত্রছাত্রী ছেলেমেয়েরা, ছোট ছোট বাচ্চারা, তারা কিভাবে স্কুলে যেত আপনারা দেখেছেন।
আপনারা বলতে পারবেন। তারা একটা বাচ্চারা আমরা দেখেছি রাস্তায় একটা গায়ে জামা নেই, গেঞ্জি গায়ে দিয়ে স্কুলে যাচ্ছে, একটা স্লেট হাতে করে, একটা ছেঁড়া খাতা বই হাতে করে যাচ্ছে, পায়ে জুতো নেই, কিচ্ছু নেই, গরম রাস্তার উপর দিয়ে হেঁটে চলেছে। আমাদের মুখ্যমন্ত্রী একদিন বর্ধমান জেলায় কোনো একটা অনুষ্ঠানে যাচ্ছিলেন, তিনি সেখানে দেখলেন যে এরকম 8-10টা বাচ্চা ওই রকম রাস্তার উপর দিয়ে হাঁটতে হাঁটতে, তারা মাঝে মধ্যে ঘাসের উপর দিয়ে হাঁটছে, কষ্ট পাচ্ছে, রাস্তায় হাঁটতে পারছে না। তা উনি নেমে পড়ে তাদের জিজ্ঞাসা করেছেন, তোরা স্কুলে যাচ্ছিস বাবা, পায়ে জুতো নেই, জামা নেই, কিচ্ছু নেই, গরিব মানুষের কথা তিনি দেখেছেন। তিনি ভাবনা চিন্তা তখনই করেছেন, তখনই নবান্নে উনি টেলিফোন করে বলেছেন এই একটা প্রকল্প আমাদের আনতে হবে যাতে বাচ্চারা জুতো জামা প্যান্ট পায়। সমস্ত প্রাইমারি স্টেজের স্কুলগুলোকে এই সুযোগ সুবিধা দেওয়া হোক, এই ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্যোগ নেওয়া হোক, এই কথা তিনি বলেছিলেন। তারপরেই উনি এই সমস্ত ভাবনা চিন্তা করে এই ব্যবস্থায় উনি উপনীত হয়েছেন। আজকে তাই সেই বাচ্চাগুলো সুন্দরভাবে স্কুলে যাচ্ছে, জামা প্যান্ট জুতো পরে, পিঠে ব্যাগ নিয়ে, এগুলো সমস্ত সম্ভব হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, যেই জনদরদী মুখ্যমন্ত্রীর জন্য। তারপরেও উনি ভাবনা চিন্তা করেছেন যেই বাচ্চাগুলো স্কুলে যাওয়ার পর তারা বাড়ি থেকে খেয়ে যেতে পেরেছে কিনা সেটাও উনি ভাবনা চিন্তা করেছেন। যদি কোনো বাচ্চা তার বাড়ি থেকে হয়তো খেয়ে যেতে পারছে না, স্কুলে তার বাবা মা পাঠিয়ে দিচ্ছে জোর করে, সেখানেও যাতে তারা স্কুলে গিয়ে এক মুঠো খেতে পারে, পেটে ভাত পায়, খিদে থেকে তারা মুক্ত হতে পারে, সেই ভাবনা চিন্তাও উনি করেছেন। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে একটা মানুষের পেটে যদি খিদে থাকে তাহলে সে কাজও করতে পারবে না, এগিয়েও যেতে পারবে না, কোনো কাজ করতে পারবে না, পড়াশোনাও ভালো লাগবে না, পড়াশোনায় মন থাকবে না। সেই জন্যে তিনি এই ভাবনা চিন্তা করলেন যে না, মিড ডে মিলের ব্যবস্থা করতে হবে। প্রত্যেকটা স্কুলে সেই জন্য মিড ডে মিলের ব্যবস্থা করে দিয়েছেন। আজকে আপনারা জানেন যে সমস্ত ছাত্রছাত্রীরা, বিশেষ করে পিছিয়ে পড়া মানুষ, যারা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব আছেন, জনজাতি মানুষ আছেন, তাদের ছেলেমেয়েরা যখন স্কুলে যাচ্ছে তারা প্রত্যেক মাসে 800 থেকে 1000 টাকা করে পায়। আর আমরা যখন স্কুলে পড়াশোনা করতাম, আমরা স্কুলে যেতাম যখন, আমাদেরকে স্কুলে একটা মাইনা দিতে হতো, আমরা কোনো মাসে দিতে পারতাম, কোনো মাসে দিতে পারতাম না। তাতে স্কুল থেকে অনেক সময় বলা হয় যে স্কুলে আসবে না, তুমি বাড়ি চলে যাও। আমরা যখন পরীক্ষার সময় পরীক্ষার ফিস দিতে পারতাম না, তখন হেডমাস্টার মশাই হলে বেরিয়ে বলতেন কাদের পরীক্ষার ফিস বাকি আছে হাত তোলো। আমরা তখন দেখতাম, গিয়ে কয়েকজন হাত তুললাম, বলতো তোমাদের পরীক্ষা দেওয়ার দরকার নেই, বাড়ি চলে যাও। আমরা আবার তাদের কাছে অনুনয় বিনয় করে মাস্টারমশাইকে বলি যে স্যার আজকের দিনটা পরীক্ষা দিতে দিন, আমি কালকে এসে না দিতে পারলে পরীক্ষার ফিস, তাহলে আর পরীক্ষায় বসতে চাইবো না, আপনি বসতে দেবেনও না। এই রকম পরিস্থিতি তখন ছিল। আর আজকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তার চিন্তা ভাবনায়, তার ভাবনা চিন্তা থেকে বেরিয়ে এসছে এইগুলো যে স্কুলে পড়তে গেলে পয়সা তো দিতেই হচ্ছে না, উল্টে তারা এত টাকা করে মাসে মাসে পাচ্ছে। গরিব খেটে খাওয়া মানুষের ছেলেগুলো স্কুলে এই জন্য বেশি বেশি করে যেতে পারছে। এটা আমাদের ভাবতে হবে, আজকে ভাববার সময় এসেছে। এগুলো মানুষের মধ্যে আপনাদের বলতে হবে। এই ধরনের পরিস্থিতি আগে ছিল না, এখন আমাদের মুখ্যমন্ত্রী এই ধরনের ভাবনা চিন্তাগুলো করে মানুষকে এগিয়ে দেবার চিন্তা করছে। আজকে আপনারা ভাববেন তো, আগেকার দিনে একটা স্কুলে কজন ছেলে মেয়ে পড়তে যেত, এখন স্কুলে জায়গা দেওয়া যাবে না, এত ছেলে মেয়ে স্কুলমুখী হয়ে গেছে। আগে এটা হতো না, এটা সম্ভব হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। আজকে আপনাদের ভাবতে হবে, বিভিন্নভাবে উনি এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গকে। সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ আমার মনে হয়, যেমন আমরা বলতাম ভারতবর্ষ আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, একথা আমরা বলতাম। আজকে আমি একথা বলতে চাই যে সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য, সারা ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অধিকার করবে আমাদের এই পশ্চিমবঙ্গ। আজকে আমাদের এই ভাইয়ের নামটা ভুলে গেলাম, আগে যে বক্তব্য রাখলো আমাদের সানি ভাই, ও যে কথা বলছিল সঠিক কথা বলেছে। আজকে আমাদের নরেন্দ্র মোদী যদি আবার সত্যি ক্ষমতায় আসে, ওনার এই ভাবনা চিন্তা আসে, আমাদের এই যে গণতান্ত্রিক যে পরিকাঠামো আমাদের দেশের আছে, এটা হয়তো উনি আর রাখবেন না। আমাদের ইলেকশন হয়তো আর হবে না, গ্রাম পঞ্চায়েত বলুন, আমাদের বিধানসভা বলুন, লোকসভা বলুন, হয়তো আর ইলেকশন হবে না। উনি এই সমস্ত ভাবনা চিন্তা করছেন। তাই আমরা বলবো আগামী দিনে
যাতে করে এই প্রধানমন্ত্রী ভারতবর্ষের মসনদে আর বসতে না পারে। আমাদের সকলকে সেই প্রতিজ্ঞা করতে হবে, সেই চিন্তা ভাবনা করতে হবে, করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে হবে। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমাদের 42টা যে আসন আছে, সেই 42টা আসন আপনারা আমাদের হাতে তুলে দিন, তারপরে আমি দেখব ভারতবর্ষের বুকে আমি কি করতে পারি। এটা আমাদের এখন দেখতে হবে যে আমরা 42টা আসন কিভাবে তুলে দেবো, এবং আমরা যদি ভাবনা চিন্তা সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে ভাবনা চিন্তা করি, তাহলে হয়তো সম্ভব হবে। তাই বলি, আগামী দিনে আজকে আমাদের যে মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের এই যে ইন্ডিয়া জোট, এই ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ ওনারই মাথা থেকে ভাবনা চিন্তা থেকে বেরিয়েছে এই ইন্ডিয়া জোটের কথা। এবং ভারতবর্ষের যা অবস্থা এখন, ডামাডোল অবস্থা চলছে সারা ভারতবর্ষে, আমাদের নরেন্দ্র মোদীর টলমল অবস্থা। তাই সেখানে যদি হ্যাঙ্গিং হয়ে যায় আমাদের এই যে লোকসভা ইলেকশনের যে রেজাল্ট আসবে, তাতে যদি আমাদের 35 থেকে 40টা আসন থাকে, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে প্রধানমন্ত্রীর আসনে বসতেই পারেন, একথা অস্বীকার করার কিছু নেই। আজকে আমরা যদি এটা না করি, আমরা ঐতিহাসিক ভুল করব। কারণ জ্যোতি বোসকে প্রধানমন্ত্রী থেকে বঞ্চিত করেছে ওদের এই তৃণমূল, ওদের এই বামফ্রন্ট সরকার। ওটা একটা ঐতিহাসিক ভুল ছিল। আমরাও চেয়েছিলাম যে ভারতবর্ষের বুকে একজন মানুষ বাঙালি হিসেবে অন্তত প্রধানমন্ত্রীর আসনে যাক, এটা আমরা চেয়েছিলাম। সেই ঐতিহাসিক ভুল ওরা করেছে, আমরা চাই না সেই ঐতিহাসিক ভুল করতে। তাই আপনাদেরকে বলবো যে আমরা প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের 42 আসন যদি দিতে পারি, আমি মনে করি যে আমাদের যা অবস্থা ভারতবর্ষের এখন, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের প্রধানমন্ত্রীর আসনে বসবেন, একথা আমি জোর গলায় বলতে পারি। আপনাদেরকে ভাবতে হবে, আমাদের যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনি শুধু ধাপ্পা দিয়ে চলেছেন, মিথ্যাচার করে চলেছেন, প্রতিশ্রুতি দিয়ে চলেছেন, ওনার শুধু গ্যারেন্টি দিয়ে চলেছেন। ওই গ্যারেন্টির কি দাম আছে? উনি যে কথা বলেন পরের দিনকে উল্টো কথা বলেন। আজকে রাম মন্দির করে চিৎকার করছেন, চারিদিকে মানুষে ভেদাভেদ করে দিচ্ছেন, মানুষে ভেদাভেদ করে দাঙ্গা লাগিয়ে দিচ্ছেন। আজকে মণিপুরের দাঙ্গা, হাতরাস দাঙ্গা, আজকে গুজরাট দাঙ্গা, বিভিন্ন জায়গায় দাঙ্গা লাগিয়ে দিয়েছেন, বহু মানুষের ক্ষতি করে দিয়েছেন, বহু মানুষের মৃত্যু হয়েছে। ওনার তো মৃত্যু হয়নি, ওনার এইবার মৃত্যুর আশঙ্কা আসছে, এইবার ওনার মৃত্যু ঘটবে। এই ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পদ থেকে ওনাকে অপসারিত করতে পারলে ওনার মৃত্যু ঘটবে বলে আমার মনে হয়। তাই আমরা বলবো যে আগামী দিনে, আপনারা জানেন রামকে নিয়ে খেলা করছেন উনি। রামকে আমরা সকলেই ভালোবাসি, রাম আমাদের মনের মধ্যে আছে, রাম আমাদের স্বপ্নে আছে, রাম আমাদের সমস্ত সব মানুষের মধ্যে আছেন। আমরা তো কেউ ধর্মের বিভেদ করি না, আমরা প্রত্যেকের ধর্ম নিজের করে করি, আমরা উৎসব সকলের, এটা বলি। কারণ আপনাদের যে কোনো ধর্মই হোক না কেন, আপনাদের বিভিন্ন ধর্মের মধ্যে আমরা যাতায়াত করি, আমরা আসি, সেখানে পার্টিসিপেট করি, আমরা থাকি। আপনারাও, আমাদের দুর্গা পুজো হয়, আমাদের গুলশানদা যায়, গোবিন্দা যায়, সবাই যায়, আমরা নিমন্ত্রণ করি, সেখানে যাই আমরা তাই বলি যে রামের নামে আপনারা এই বজ্জাতিটা করবেন না। রাম নিশ্চয়ই সকলের মনের মধ্যে আছে। আমাদের মায়েরা দেখতাম রামনবমীর দিনে রামতলায় একটা রাম মন্দির আছে, সেখানে মায়েরা যেতেন এবং পুকুরে এসে আম ফেলতেন, কেন জানি না, এটা ওনারা করতেন। তাই বলি, এই সব নিয়ে রাজনীতি করা যাবে না। আজকে রামের নামে অস্ত্র বের করে, তরোয়াল বের করে, লাঠি বের করে রাস্তায় মিছিল করছে, এটা তো কখনো ছিল না, আমরা তো এটা কখনো দেখিনি। তাই বলবো, যারা আমরা হিন্দু আছি, আমরা রামের ভক্ত আছি, ঠিকই আছি, আমরা নিশ্চয়ই ধর্ম পালন করব, কিন্তু ধর্মের নামে বজ্জাতি করব না। প্রত্যেকটি ধর্মের মানুষকে আমি এই সংকেত দিতে চাই যে আমরা ধর্ম নিজের করব, কিন্তু ধর্মের নামে আমরা কেউ বদনাম দেবো না, ধর্মের নামে আমরা কেউ বজ্জাতি করব না, এই কথা আমরা মানুষকে বলতে চাই। কারণ মানুষ, আমরা প্রত্যেকেই যে যার ধর্মকে আমরা শ্রদ্ধা করি, প্রত্যেকটি ধর্মেরই জায়গা খুব সুন্দর জায়গা, প্রত্যেকটি ধর্মেই ভালো, প্রত্যেকটি ধর্মের যারা ধর্মগুরু আছেন তাদের যদি ভাবনা চিন্তা আপনারা দেখেন, তাদের যে মূল কথা, সেই মূল কথাগুলো একই, যে মানুষের জন্য সেবা করো, মানুষের কাছে পৌঁছে যাও, মানুষের পাশে দাঁড়াও, এটাই ধর্মের মূল কথা।
তাই আজকে আপনারা জানেন যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে যে চিন্তা ভাবনা করছেন আমাদের পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। আপনারা জানেন মুখ্যমন্ত্রী বিভিন্নভাবে দেশের উন্নয়নের কাজকে ত্বরান্বিত করেন। উনি যে কথা আজকে বলেন কালকে সে কথা করে দেন। আপনারা জানেন যখন রেলমন্ত্রী ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন ভারতবর্ষের রেলকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন, ভারতবর্ষের রেলের কিভাবে উন্নতি হবে সেই চিন্তা ভাবনা উনি করতেন। কিন্তু এখনকার দিনে সেই চিন্তা ভাবনা নেই। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন যেটা আপনারা দেখছেন বন্দে ভারত বা বিভিন্ন কোচ যেগুলো নতুন নতুন আসছে, এই কোচ ফ্যাক্টরি তৈরি হয়েছিল প্যারাম্বো রেলওয়ে ফ্যাক্টরি, এতে চেন্নাই প্যারাম্বো রেলওয়ে ফ্যাক্টরি। সেই প্যারাম্বো রেলওয়ে ফ্যাক্টরিকে আধুনিকীকরণ করার জন্যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে প্রচুর টাকা অ্যালটমেন্ট করে সেই ফ্যাক্টরিটাকে আধুনিকীকরণ করেছিলেন। এবং আজকে তারই ফলশ্রুতি হিসেবে এই বন্দে ভারত বা বিভিন্ন যে ট্রেন উন্নত মানের কোচগুলো বেরিয়ে আসছে সেগুলো ওনার জন্যই সম্ভব হয়েছে। আজকে আপনাদের ভাবতে হবে, আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন আজকে আমরা মেট্রো রেল চলছি, এই মেট্রো রেলের যে বিভিন্ন স্কেচগুলো উনি তৈরি করেছিলেন, কোথায় কোথায় লাইন যাবে, কিভাবে যাবে, সেগুলো ওনার একটা নকশা ছিল। সেই নকশা অনুযায়ী আজকে মেট্রো রেল চলতে শুরু করেছে। মেট্রো রেল করেছেন অন্যজন ঠিক আছে, কিন্তু নকশাগুলো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলের দপ্তরে ছিলেন, রেলমন্ত্রী ছিলেন, তখন উনি এগুলো করে গেছিলেন। এবং আজকে এই যে পাতাল রেল যেটা চলছে গঙ্গার নিচে দিয়ে, যেটা উদ্বোধন করলেন আমাদের প্রধানমন্ত্রী এসে, এই রকম জঘন্য ধরনের প্রধানমন্ত্রী আমি তো দেখিনি আগে কখনো, যার কোনো সৌজন্যতা বোধ নেই, যার কোনো মানবিকতা বোধ নেই। এই প্রধানমন্ত্রী চলে এলেন এখানে রেলের গঙ্গার তলা দিয়ে মেট্রো রেল উদ্বোধন করতে। ওনার একটা সৌজন্য ছিল না যে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাকে আমন্ত্রণ জানানো, আমন্ত্রণ পত্র দেওয়া, এটা তো সিস্টেম আছে। আমি এই রাজ্যে যাচ্ছি, সেখানকার যে প্রধান তাকে তো আমাকে আগে জানাতে হবে। আমি উদ্বোধন করতে পারি কিন্তু তাকে বাদ দিয়ে করতে পারি না। এটা সৌজন্য নয়, এটা মানবিকতার নয়, এটা অধর্মও বটে। তাই বলি আপনারা সবই জানেন, কত কথা আর বলবো, আমি বেশি বলতে চাই না। শুধু আপনাদেরকে এই কথাই বলবো যে আগামী দিনে যে ভারতবর্ষকে যে আমরা ভালো একটা জায়গায় পৌঁছে দিতে পারি, তাই আগামী 20 তারিখে আমাদের যে লোকসভা ইলেকশন, এই লোকসভা ইলেকশনে আমাদের প্রসূন ব্যানার্জি আমাদের ক্যান্ডিডেট, প্রসূন ব্যানার্জিকে আপনারা বিবেক ভোট দেবেন। আপনাদের বিবেক থেকে ভাবনা চিন্তা করে ভোটটা দিয়ে প্রসূন ব্যানার্জিকে বিপুল ভোটে জয়ী করবেন। এবং আমাদের গুলশানদা বলেছেন যে আগামী দিনে আমাদের গণরিশপুর অঞ্চল তথা পাঁচলার যে একটা সুনাম ছিল, সেই সুনামকে আমরা অক্ষুণ্ণ রাখবো এবং আমরা যেভাবেই হোক সেই সুনাম যাতে আমাদের নষ্ট না হয়, আমরা পাঁচলা থেকে সব থেকে বেশি লিড যাতে দিতে পারি, সেই ভাবনা চিন্তা করে আমরা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে জোড়াফুল চিহ্নে ছাপ দিয়ে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয়ী করার অঙ্গীকার রেখে আপনাদের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, বনরসপুর তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মোমিন্দা জিন্দাবাদ, গুলশান মল্লিক জিন্দাবাদ। আপনারা সবাইকে আবার একবার আমি আমার নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে শেষ করলাম।